জনতার দরবারে 30 লাখ টাকা চাইছেন। সমস্ত স্তরের কর্মীরা যারা একসাথে এই লড়াই লড়েছেন, আমি তাদেরকে পাশে চাইছি। এই লড়াই তো রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই, থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কি এমন পরিস্থিতি ঘটলো যে আপনাকে এভাবে সরে আসতে হলো? যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন। তিনিই নাকি আন্দোলনের মুখ, আমরা বলিনি এ কথা, অনেকেই সেরকম দাবি করতেন। সেই অনিকেত মাহাতোই আচমকা পদত্যাগ করলেন, তিনি পদ ছাড়লেন, একাধিক প্রশ্নও তুললেন, তার নাকি কথা শোনা হয়নি। আমার সঙ্গে রয়েছেন অনিকেত, হঠাৎ করে মানুষের সঙ্গে এমন দ্বিচারিতা কেন? আমি বলছি না, আপনার যারা বিরোধী তারাও বলছেন, বারবার করে সরব হচ্ছেন তারা, যে আপনি নাকি দ্বিচারিতা করছেন, আপনি সংগঠন ছেড়ে দিচ্ছেন, আপনাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। কি এমন হলো যে হঠাৎ আপনার বন্ধুদের ছাড়তে হলো? না, মানুষের সাথে দ্বিচারিতার কথা আপনি যেটা বলছেন, সেটা মানুষের সাথে দ্বিচারিতা আমি করিনি। আন্দোলনের সাথে যদি দ্বিচারিতা করি তাহলে সেটা মানুষের সাথে দ্বিচারিতা হয়। তাহলে অভয়ার ন্যায় বিচারের যে দাবি, সেই দাবি থেকে তো আমি সরে আসিনি। থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াইয়ের যে দাবি, সেই দাবি থেকে আমি সরে আসিনি। আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইয়ের দাবি, রাজ্যের যে লড়াইয়ের দাবি, সেই দাবি থেকে আমি সরে আসিনি। তাহলে লড়াই আমি করব, আমার মতন করে করব, আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। তাহলে স্বাভাবিকভাবে এইটাকে এইভাবে দেখা উচিত নয়। বাকি যে আপনি স্পেসিফিক প্রশ্ন করেছেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফান্ডের বোর্ড অফ ট্রাস্টি বা প্রেসিডেন্টের পদ থেকে সরে আসার কারণ কি? সরে আসার কারণ এই জায়গাটাকে অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কারভাবে বলে দিতে চাই যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি যে নতুন তৈরি করা হচ্ছে, এই কমিটি তৈরি হোক, এতে আমার সহমত ছিল। এটা আমি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই। তাহলে সহমত ছিল, কিন্তু কিভাবে তৈরি হবে, এইখানে আমি দুটো প্রশ্ন রেখেছিলাম। এক হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের যদি ট্রু রিপ্রেজেন্টেটিভ হতে হয়, তাহলে অভয়া আন্দোলনের যারা লড়াকু সৈনিক, তাদের সবাইকে সাথে নিয়ে করতে হবে। এই মুহূর্তে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তারাও সৈনিক, তারা কেউ সৈনিক নয় এ কথা আমি বলছি না। কিন্তু আরও বৃহত্তর যারা আছে, 26টা মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সবাইকে নিয়ে লড়াই করেছিল, তাহলে তাদের মতামত নেওয়া, তাদের দিক থেকে কেউ যদি এই কমিটিতে আসতে চায় তাদেরকে আহ্বান জানানো, তাদেরকে এই ভোট প্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় যা প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্যে ইনকর্পোরেট করা, সামনে আনা, এটা প্রয়োজন বলে আমি মনে করেছিলাম। কিন্তু দেখা গেল এই মতামত যখন প্রত্যাখ্যান হয়, তখন আমার পদত্যাগের ডিসিশন। এটা গেল এক। 2 নম্বর ডিসিশন কি? যে যদি নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি হয়, তাহলে এক্সিকিউটিভ কমিটিকে নানানভাবে কাজ করবে, তারা নানান ডিসিশন নেবে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এগিয়ে নিয়ে যেতে গেলে তার যে সহায়তা প্রয়োজন, আর্থিক সহায়তা বলুন, লিগ্যাল সহায়তা বলুন, সেই সহায়তার জায়গা থেকে ট্রাস্টের যে আমাদের এই মুহূর্তে লিগ্যাল বডি বা আর্থিক সহায়তার জায়গা আছে, তার সাথে এর একটা সম্পর্ক স্থাপন করা উচিত বলে মনে হয়েছে। সম্পর্ক বলতে কি বলতে চাইছি, যে আমাদের ট্রাস্টের ডিডে এক্সিকিউটিভ কমিটির কথা কোথাও বলা নেই। তাহলে বলা যেহেতু নেই, তাহলে তাকে ইনকর্পোরেট করা, আমি বলছি না যে তোমরা করো না এটা, তাহলে এটা করা হোক, এটাকে ইনকর্পোরেট করা হোক, এবং সত্যিকারের এক্সিকিউটিভ কমিটিকে সমস্ত রকমের সহায়তা দেওয়া হোক, প্রাধান্য দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক, যাতে সে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে ভবিষ্যতে ন্যায় বিচারের আন্দোলনের লড়াইয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। ডাক্তারবাবু, এখানে একটি প্রশ্ন। আপনি হাতে হাত ধরে লড়েছেন, আপনি অনশন করেছেন, দিনের পর দিন রাত জেগেছেন, আমরাও জেগেছি, কিন্তু কোথাও গিয়ে সেই দেবাশিস হালদারের কথা যদি বলি, আসফাকুল্লা নাইয়া, উৎপল বন্দ্যোপাধ্যায়, এরা আন্দোলনের পরিচিত মুখ আপনার সঙ্গেই, তারা আপনার কথা শুনছেন না, তারা প্রত্যাখ্যান করছেন। তারা নন WBGD, মানে যাদের হাত ধরে তৈরি হলো, আপনার কথা প্রত্যাখ্যান করছেন। এত স্পর্ধা আসলো কোথা থেকে? মানে এলো কীভাবে যে অনিকেত মাহাতোর কথা শুনছেন না? কী এমন পরিস্থিতি ঘটলো যে আপনাকে এভাবে সরে আসতে হলো? না, কেন সরে আসতে হলো এই প্রসঙ্গে আমি আমার দুটো যে মতামত, সেই মতামত আপনার কাছে রেখেছি, এবং এই জায়গা থেকে আমি সরে এসেছি। তাহলে হচ্ছে যে আপনার যেটা প্রশ্ন যে বাকিরা এই মতামত মানলো না কেন, তাহলে এই মতামত আমি একটা জায়গায় তাদেরকে মানাতে পারিনি, বা আমি আমার বক্তব্য হয়তো আরও ভালো স্পষ্টভাবে বলা দরকার ছিল, আরও সংগঠিতভাবে বলা দরকার ছিল, কিন্তু আমি মনে করেছি যে আমি যেভাবে বলেছি প্রত্যেকের কাছে এই জায়গাটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে সেই জায়গা থেকে আমি একটা জায়গায় বোঝাতে ব্যর্থ হয়েছি। তাহলে এই ব্যর্থতার দায় যদি আমার উপর রাখেন, তাহলে আমার এই ব্যর্থতার দায় যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের বাকি যারা এখনও আছে তাদের উপর রাখেন, তাহলে এটা তো একটা বোঝাবুঝির জায়গা থাকতে পারে। তাহলে আমি মনে করি যে আমি তাদেরকে সম্পূর্ণরূপে সব কিছু জানিয়েছি, সব কিছু আমার দিক থেকে যে পয়েন্টে দ্বিমত যে আপনার প্রতিবেদন আমি রাখলাম, সেই জায়গা পরিষ্কারভাবে হয়তো আমি রেখেছি বা বলেছি। আপনি এসআরশিপ ছাড়ছেন,
সিনিয়র রেসিডেন্ট পদ ছাড়ছেন, তার জন্য সরকারি একটি প্রক্রিয়া রয়েছে, 30 লক্ষ টাকা বন্ড হিসেবে জমা করতে হয়। সরকারি প্রসিডিওর, সরকারের নিয়ম, আপনি সরকারকে সে টাকা জমা দেবেন। সেখানে দাঁড়িয়ে আপনি কেন ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছেন? মানে কেন আপনি জনতার দরবারে 30 লাখ টাকা চাইছেন? কী কারণ? মানে জনতা কেন আপনাকে টাকা দেবে? যেখানে প্রশ্ন উঠছে ডাব্লিউবিজেডির নানান ফান্ড নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি আপনারা হয়েছেন, জনতা কেন আপনার ব্যক্তিগত কারণের জন্য টাকা দিতে যাবেন? অভয়া ফান্ড নিয়ে জনগণের মনে আমার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। কারণ আমরা অডিট করেছি, আমরা ইনকাম ট্যাক্সের কাছে যা সরকারি যা নিয়মকানুন, সব নিয়মকানুন ফলো করেছি। বিধাননগর থানাতে যে কেস ছিল, সেখানকার যিনি বিচারক, তিনি এই কেস ডিসমিস করে দিয়েছেন। তাহলে অন্য কোনো উদ্দেশ্য থাকলে আলাদা ব্যাপার, নাহলে এই প্রশ্ন তোলা সমীচীন নয়। দ্বিতীয়ত যে কথা বলতে হয়, সে কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ক্রাউড ফান্ডিং তুমি কেন করছো, তাহলে আমাকে আজকে এসআরসিপের পোস্টিং ছেড়ে দিতে হচ্ছে কেন? তাহলে আমি মনে করছি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশিকা আসার পরেও 14 দিন পেরিয়ে যাওয়ার পরেও যদি যে সরকার সুপ্রিম কোর্টের 14 দিনের সময়সীমার নির্দেশ না মানে এবং যখন আমরা জানতে যাই তখন পুলিশ লেলিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়, তাহলে স্বাভাবিকভাবেই কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে সেই জায়গাটা দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে এই প্রতিহিংসা পরায়ণতার জায়গা তৈরি হলো কেন? জায়গা তৈরি হলো এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জায়গা থেকে। তাহলে এই লড়াই তো রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই, থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অভয়ের ন্যায় বিচারের যে অপূরণীয় জায়গা আছে তার বিরুদ্ধে লড়াই। তাহলে তার বিরুদ্ধে যদি আমাকে লড়াই লড়তে হয়, তাহলে তো এই জায়গাটাকে খুব স্পষ্টভাবে পরিষ্কার যে রাজ্য সরকারের জায়গা থেকে, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এই লড়াই হয়েছে। তাহলে এই লড়াইয়ে আমার যারা সাথী ছিল, আমার যারা পাশে ছিল, এই লড়াইয়ে যাদের সাথে আমি একসাথে লড়েছি, আপনারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মীরা যারা একসাথে এই লড়াই লড়েছেন, আমি তাদেরকে পাশে চাইছি, এই অ্যাপিলটুকু আমি করেছি। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার দাবির সাথে আপনারা সহমত, তাহলে সাহায্য করবেন। যদি দাবির সাথে সহমত না হয়, তাহলে আপনারও সেই রাইট আছে এটাকে প্রত্যাখ্যান করার। আপনার কাছে টাকা নেই, আপনার 30 লাখ টাকার জন্য আপনাকে লোকের কাছে দাবি করতে হচ্ছে যে আমাকে টাকা দিন, আমি বন্ড দেবো এবং এসআরশিপ ছাড়বো। এসআরসিপের ছাড়ার জায়গা থেকে কেন আমি এসআরসিপ ছাড়তে চাইছি? তাহলে ছাড়তে চাইছি যে আমাকে তো এসআরসিপের পোস্টিং দিচ্ছেই না, দীর্ঘ 8 মাস 9 মাস হয়ে যাওয়ার পরও আমাকে পোস্টিং দিচ্ছেই না। তো তাহলে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে যদি আমাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে এই টাকাটা প্রয়োজন। তাহলে এই জায়গা থেকে যারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদের কাছে আমার একটা আবেদন আমি রেখেছি। এই আবেদন কেউ অ্যাকসেপ্ট করতে পারে, কেউ রিজেক্ট করতে পারে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে তারা টাকা দেবে, যদি রিজেক্ট করে তাহলে তারা টাকা দেবে না। আমাদের বর্তমান ব্যবস্থার মধ্যে হাজারভাবে টাকা কালেক্ট করা যায়, সংগ্রহ করা যায়, তার আইনি নানান পথও আছে, সেই পথের মাধ্যমে হবে। আমি মনে করি না এই পথে আমাকে যেতে হবে। শুভানুধ্যায়ী যারা আছেন, যারা আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছেন, তাদের দিকেই আমি আশা রাখছি, সেই আশাতে হয়তো আমি সফল হব। আমার একেবারে শেষ প্রশ্ন অনিকেত, আপনি ক্রাউড ফান্ডিং করছেন, টাকা চাইছেন, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি আপনিও হয়েছেন। আপনি বারবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন যে আপনার বিরুদ্ধে তৃণমূল বা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন। কোথাও কি আপনার সংগঠনের মধ্যে যে টানাপোড়েন ছিল, রাজনৈতিক টানাপোড়েন, দুটি রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন, সূত্রের খবর তারা বলছেন, কানাঘুষে শোনা যাচ্ছে, আপনি জানেন আমি কাদের কথা বলছি, কোথাও কি আপনিও কি সেই রাজনৈতিক চক্রান্তেরই শিকার হলেন আপনার সংগঠনের মধ্যে? আপনি কি মনে করেন? আপনি অত্যন্ত অভিজ্ঞ, শুধু ডাক্তারি পেশাতে নয়, আপনি রাজনৈতিকভাবেও অত্যন্ত অভিজ্ঞ, আপনিও কি শিকার? না, রাজনৈতিক প্রতিহিংসা তো আমার উপর হয়েছে, এটা সঠিক। সেটা আমার এসআরসি পোস্টিংকে নিয়ে হয়েছে, শুধু আমার উপর হয়েছে তা নয়, আশফাকুল্লাহ নায়ার উপর হয়েছে। তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেবাশিসদার পোস্টিং নিয়ে হয়েছে, আশফাকের পোস্টিং নিয়ে হয়েছে, আমাদের জেডিএফের ট্রাস্টের মানি লন্ডারিংকে কেন্দ্র করে হয়েছে। তাহলে রাজনৈতিক প্রতিহিংসা রাজ্য সরকারের দিক থেকে বারবার নেমে এসছে। আপনি যে কথা বলছেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের সদস্যদের দ্বারা আমি রাজনৈতিক শিকার হলাম কিনা, এ কথার সাথে আমি কোনোদিন সহমত হতে পারবো না। তারা আমার সহযোদ্ধা, তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মিক সম্পর্ক। তাহলে এই সম্পর্কে আগেও ছিল, এই সম্পর্ক এখনও আছে, এই সম্পর্ককে সামনে নিয়েই আমি এগিয়ে যাব। অনিকেত কিন্তু বলছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হননি তার সংগঠনের মধ্যে, কিন্তু প্রশ্ন উঠছে অন্যত্র। তিনি যদি কোনোরকম কোনো প্রতিহিংসা বা কোনোরকম কোনো চক্রান্তের শিকার না হন, তাহলে যে অনিকেত মাহাতোকে কেন্দ্র করে আরজি করের আন্দোলন একটা অন্য মাত্রা অর্জন করেছিল, সেই আন্দোলন হঠাৎ করে স্তীমিত হয়ে যাওয়ার মতোই তিনি পদত্যাগ করলেন না তো। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।